লাস্ট লেকচারে আমরা পোর ফ্ল্যাশ ল্যাট্রিন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব পোর ফ্ল্যাশ ল্যাট্রিন আসলে কি কি ফাংশন ঘটে, কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হয়। তো বলছে যে পোর ফ্ল্যাশ ল্যাট্রিন আমরা যদি কোথাও কনস্ট্রাক্ট করি, দেখা গেছে যে ল্যাট্রিনের ফ্লাশিং এর জন্য প্রতিবার ইউজের পর ম্যানুয়ালি 2 to 5 লিটার ওয়াটার আমাদের প্রয়োজন পড়ে ম্যানুয়ালি। তো এখানে তোমাদের ফ্লাশিং কোনো মেকানিক্যাল ডিভাইস থাকবে না, ওয়াটার পিস্টন থাকবে না, ফ্লাশ ভালভ থাকবে না, ফ্লাশ ট্যাঙ্ক থাকবে না। এখানে ম্যানুয়ালি আমাদের কি করতে হয়, হয়তো বা কোনো একটা কন্টেনারে করে পানি নিয়ে যাবে, সেই পানিটা ফ্লাশিং করবে। তো ফ্লাশিং পারপাস, ফ্লাশিং বলতে বোঝাচ্ছে যে যে পানিটা আমাদের প্যান থেকে এক্সক্রিটাকে পিটে পৌঁছানোর জন্য প্রয়োজন, সেটাকে বলতেছে ফ্লাশিং ওয়াটার। তো দেখা গেছে প্রতিবার ব্যবহারের পর 2 থেকে 5 লিটার পানি আমাদের প্রয়োজন পড়ে। তো একটা ল্যাট্রিন হয়তো বা একটা ফ্যামিলি ব্যবহার করছে, সে ফ্যামিলিতে ধরো 10 জন মানুষ আছে। তো ক্যালকুলেট করে দেখা গেছে একদিনে প্রতিজন মানুষ দ্বারা প্রায় 5 থেকে 10 লিটার করে ওয়াটার আমাদের পিটে কি হয়, প্রপাগেটেড হয়। ওই জন্য বলছে পিট ইউজুয়ালি ভ্যারিজ ফ্রম কত ওয়াটার, টোটাল ওয়াটার এন্টারিং ইনটু দ্য পিট। ফ্লাশিং এর জন্য, ক্লিনজিং এর জন্য টোটাল আমার পিঠে যতটুকু পানি প্রবেশ করতেছে সেটা প্রতি পার্সন অনুযায়ী প্রতিদিন প্রায় 5 থেকে 20 লিটার হয়। এখন কোথায় 5 লিটার হয়, কোথায় 20 লিটার হয়, যেমন দেখো আরবান এরিয়াতে হয়তো বা একটা ল্যাট্রিন একাধিক ফ্যামিলি শেয়ার করতেছে এবং সেখানে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে। তো হয়তো বা 4-5টা ফ্যামিলি একটা টিউবওয়েল ব্যবহার করে, তখন দেখবা তারা কিন্তু খুব অল্প পরিমাণ পানি ফ্লাশিং এর জন্য ল্যাট্রিনে ব্যবহার করবে। আবার কোনো ল্যাট্রিন, পোর ফ্লাশ ল্যাট্রিন যদি কোনো একটা বাড়ির মধ্যে থাকে, হাউস হোল্ডের ভেতরে থাকে, এবং হাউস হোল্ডের ভেতরে থাকলো এবং প্রতিটা বাড়ির জন্য এবং ওই বাড়ির জন্য একটা ওয়াটার সাপ্লাই আছে টিউবওয়েল বেসড, তো তারা কি করতে পারে, বেশি পানি ক্লিনজিং এর জন্য, বিশেষ করে ল্যাট্রিনটা বাড়ির মধ্যে থাকার কারণে তারা হয়তো বা অর্ডার ফ্রি থাকার জন্য বেশি বেশি পানি ব্যবহার করবে। তো সেখানে যে ওয়াটার এই ইউজেসটা বেড়ে যেতে পারে। তো ওভারঅল আমাদের যদি ল্যাট্রিন ডিজাইন করতে হয় পিটের, ধরে নিব আমরা 5 থেকে 10 LPCD ওয়াটার ইউজ হয় ফর ফ্লাশিং অ্যান্ড আদার ক্লিনিং পারপাস। ওয়াটার সিল প্রোভাইডস ব্যারিয়ার এগেনস্ট অডার অ্যান্ড ইনসেক্টস। তো আমরা গতদিন ওয়াটার সিল লিখেছিলাম, সেই ওয়াটার সিল আমার ল্যাট্রিনের স্কোয়াটিং প্যানের সাথে অ্যাটাচ থাকার কারণে আমাদের অর্ডার কন্ট্রোল হচ্ছে এবং ইনসেক্ট কন্ট্রোল হচ্ছে। এই অর্ডার কন্ট্রোল এবং ইনসেক্ট কন্ট্রোলটা 100% হচ্ছে ওয়াটার সিলিং এর মাধ্যমে। এই জন্যই পোর ফ্লাশ ল্যাট্রিনটাকে আমরা হাইজেনিক ল্যাট্রিন বলতে পারি। এরপর যে পিটটা আছে, পিট মানে যে গর্তটা তৈরি করবো পোর ফ্লাশ ল্যাট্রিনের জন্য, সেই পিটটা কি করবে, তার মধ্যে সলিড স্টোরেজ হবে। মানে আমরা যে এক্সক্রিটা ডিসপোজ করব, সেই এক্সক্রিটাটা সলিড পোর্শনটা আমার এই পিটের মধ্যে জমা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এই পিটের মধ্যে ফ্লাশিং থেকে যে ওয়াটারটা আসতেছে বা আদার সোর্স থেকে যে ওয়াটারটা আসতেছে, সেই ওয়াটারটাকে এই পিট কি করে দিবে, মাটিতে চারপাশে ছড়ায় দিবে। তো পিটের কাজটা হবে কি, সলিড গুলোকে স্টোর করা, ডাইজেস্ট করে রাখা। এট দ্য সেম টাইম যে পানিগুলো আসবে, সেই পানিগুলোকে সে স্টোর করবে না, সে মাটির মধ্যে চারপাশে ছড়ায় দিবে। তো যারা কিনা ল্যাট্রিন ব্যবহার করবে তাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই ওয়াটার সিল যেন কোনোভাবেই চলে না যায়, অলওয়েজ যাতে এই ওয়াটার সিলটা মেনটেন থাকে। ওয়াটার সিল মেনটেনটা কিভাবে করা যেতে পারে, আমাদের যদি 2টা ধরনের ওয়াটার সিল, এটা এক ধরনের ওয়াটার সিল। সাপোজ আমার এই কার্ভটা যদি কোথাও কম হয়ে যায়, কোনো এক জায়গায় যদি কমে যায় বা কেউ কনস্ট্রাকশনের সময় যদি কম দিয়ে দেয়, তখন দেখা যাবে এক্সক্রিটা এখানে আছে এবং এখানে ফ্লাশিং করলাম, এক্সক্রিটা ফ্লাশিং সহ পানি সব বের হয়ে চলে গেল, পিটে চলে গেল, আর এখানে ওয়াটার সিল মেনটেন থাকলো না। তো আমাদের কি করতে হবে, সাফিসিয়েন্ট কার্ভ এখানে মেনটেন করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি এখানে কোনো ধরনের ময়লা বা ডেব্রিস ফেলে দিই এক্সক্রিটা ছাড়া, দেখা যাবে এই এক্সক্রিটাটা কি হচ্ছে, ময়লা বা ডেব্রিসের এখানে ক্লগ করে যাচ্ছে। ক্লগ করে গেলে কি হবে, এই ওয়েস্ট গুলোর উপরে আমাদের কি করবে, ইনসেক্ট ব্রিডিং করবে আর এখান থেকে অর্ডার ছড়ায় যাবে। তখন কিন্তু ল্যাট্রিনের হাইজেনিক যে প্রভিশনটা ছিল, সে প্রভিশনটা সেটা থাকতেছে না। তো অবশ্যই এই ওয়াটারের সিল মেনটেন করতে হবে যারা কিনা এই ল্যাট্রিনটাকে ব্যবহার করবে। তারপরে ফর টুইন পিট ল্যাট্রিন, ফ্লো মাস্ট বি ডাইভার্টেড টু দ্য সেকেন্ড পিট হোয়েন দ্য ফার্স্ট পিট ইজ ফুল। আমরা যখন কিনা অল্টারনেটিং টুইন পিট ল্যাট্রিন তৈরি করব, সেই ল্যাট্রিন তৈরির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের 2টা পিট আছে ল্যাট্রিনের সঙ্গে। তো ওই 2টা পিটই আমরা এট এ টাইম ব্যবহার করব না, প্রথমে একটা পিট ব্যবহার করব, সেইটা ভরে গেলে অন্য পিটটাকে আমরা ব্যবহার করব। এট এ টাইম 2টা পিট ব্যবহার করতে পারবো না।
তো পোর ফ্ল্যাশ ল্যাট্রিনের কিছু অ্যাডভান্টেজেস আছে। আমরা এই সেমিস্টারে লো ইনকাম আরবান রুরাল কমিউনিটির জন্য যেহেতু ল্যাট্রিন ফ্যাসিলিটি তৈরি করছি, তো আমরা এটা তো জানার কথা যে আমরা যে ল্যাট্রিন গুলো নিয়ে আলোচনা করতেছি এটা লো কস্টের হবে। তারপর অফার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড হাইজেনিক সলিউশন ফর এক্সক্রিটা ডিসপোজাল। আমাদের হিউম্যান যে এক্সক্রিটা মল আছে সেগুলোকে ডিসপোজ করার একটা হাইজেনিক মিন, কারণ পিট ল্যাট্রিনে এই মলগুলো জমা হবে, কিন্তু আমাদের মানুষজন কি করতেছে না, এই অর্ডার থেকে, এর ইনসেক্ট থেকে বা এর রোগ বালাই থেকে মানুষগুলো সেফ থাকতেছে। এই জন্য বলতেছে এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড হাইজেনিক সলিউশন। রিকোয়ার লেস ভলিউম অফ ওয়াটার ফর ফ্লাশিং। ফ্লাশ বলতে বোঝাচ্ছে শুধুমাত্র ওয়েস্টটাকে প্যান থেকে আমার পিঠে পৌঁছানোর জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু বলতেছে ফ্লাশিং ওয়াটার। তো এখানে কম ফ্লাশিং ওয়াটার প্রয়োজন হয়, কারণ এই ল্যাট্রিনটা আমরা প্রোভাইড করব যেখানে কিনা টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই আছে, যে এরিয়াতে পাইপ ওয়াটার নেটওয়ার্ক বা পাইপ ওয়াটার সাপ্লাই আছে যেরকম শহর অঞ্চলে, সেখানে আমরা তো অবশ্যই পিট ল্যাট্রিন তৈরি করব না। তো শহর অঞ্চলে দেখবা আমরা ফ্লাশিং এর জন্য কিন্তু অত্যধিক বেশি পরিমাণ পানি ব্যবহার করি, বিশেষ করে ফ্লাশ ভালভ বা ফ্লাশ ট্যাঙ্কে একবার ল্যাট্রিন ব্যবহার করার পর যখন কিনা আমরা ফ্লাশিং করি দেখা যায় হিউজ 7-8 লিটার পানি হয়তো বা কি হয়ে যাচ্ছে, ফ্লাশ আউট হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছে লেস অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লাশিং এর জন্য প্রয়োজন। ক্যান বি আপগ্রেডেড টু কানেক্ট টু দ্য সুয়ার সিস্টেম অফ দ্য সেপটিক ট্যাঙ্ক। তো বিষয়টা হয়ে গেল, আমরা যে ছবিটা দেখতেছি আমাদের এটা হলো ল্যাট্রিন, ল্যাট্রিন থেকে আমরা আমাদের ওয়েস্ট গুলোকে প্রোপাগেট করতেছি এই পিট গুলোতে, এখানেই শেষ আমাদের প্রোপাগেশন। কিন্তু আমরা যদি এই অফসেট টাইপের পিট ল্যাট্রিন তৈরি করি, আমাদের যদি এই পাইপলাইন থাকে, আমরা চাইলে কি করতে পারি, আমাদের বাড়ির পাশ দিয়ে যে সুয়ার নেটওয়ার্কটা আছে, যে সুয়ার পাইপ নেটওয়ার্ক আছে, চাইলে করতে পারি এই পাইপটাকে এখানে কানেক্ট করে দিতে পারি। তাহলে কি হবে, আমার পিটের প্রয়োজন নাই, পিট না থাকলেও আমি আমার ওয়েস্ট গুলোকে ডিরেক্ট ওয়েস্ট ওয়াটার পাইপলাইনে পৌঁছায় দিতে পারছি। এবং শহরাঞ্চলে কি করা হয়, এর মাঝখানে আবার কি একটা সেপটিক ট্যাঙ্ক ইন্ট্রোডিউস করা হয়। তো সেপটিক ট্যাঙ্ক কি করে, এখান থেকে সলিড পার্টিকেল গুলোকে আলাদা করে এবং যে লিকুইড পোর্শন আছে সেটাকে বের করে দেয় এবং লিকুইড ওয়াটারটাকে আমরা কি সুয়ের সিস্টেমে পৌঁছায় দিতে পারি। তো এই জন্য বলতেছে যে পোর ফ্ল্যাশ ল্যাট্রিনে যেখানে পাইপ আছে, পাইপ যদি আমার ল্যাট্রিনে কোথাও পাইপের ব্যবস্থা থাকে সেই জায়গাটাই অবশ্যই আমাদের পানির প্রয়োজন হবে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এইগুলো হলো, তারপর হলো এলিমিনেটস ওয়াটার রিলিজ ইনসেক্ট এন্ড ফ্লাই ব্রিডিং। এটা আমরা জানি মানে চিলড্রেনদের জন্য সেফ, এটা চিলড্রেনরা সহজে এখানে পড়ে যাইতে পারবে না বা রাতের বেলা তাদের টয়লেটে যেতে সমস্যা হবে না, কারণ এটা আমরা বাড়ির মধ্যেই তৈরি করতে পারি। তা ল্যাট্রিন ক্যান বি লোকেটেড ইনসাইড দ্য হাউস এন্ড পিটটাকে আমরা বাড়ির বাইরে কনস্ট্রাক্ট করতে পারি। তো ইজি কনস্ট্রাকশন এন্ড মেইনটেনেন্স, এটা কনস্ট্রাক্ট এবং মেইনটেইন করা আমাদের কনভেনশনাল শহর অঞ্চলের ল্যাট্রিন ফ্যাসিলিটির তুলনায় সহজ। তো এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো পোর ফ্লাশ ল্যাট্রিন, ফ্লাশিং এর জন্য ওয়াটার লাগবে। তো সারা বছরই ফ্লাশিং এর জন্য আমার পানি অ্যাভেলেবিলিটি থাকতে হবে, অবশ্যই অ্যাটলিস্ট 4 লিটার পার পার্সন পার ডে পানি যাতে থাকে, এতটুকু পানি যাতে সারা বছরই অ্যাভেলেবেল থাকে। কিন্তু তুমি যদি দেখো খরা প্রবণ এলাকাগুলোতে আছে, ড্রাউট যে জায়গাগুলোতে, সেখানে কিন্তু তুমি পানির অ্যাভেলেবিলিটি তোমার এতটা ভালো না, তাহলে সেখানে পোর ফ্লাশ ল্যাট্রিন তুমি যদি কনস্ট্রাক্ট করো তোমাকে কিন্তু একটু প্রেসারে থাকতে হবে, আসলে এই ল্যাট্রিনটা আমি থ্রু আউট দ্য ইয়ার ব্যবহার করতে পারবো কিনা। ওয়াটার সেল, the seal may be clogged easily if garbage is thrown into it। তো দেখতেছে আমাদের যে ইয়েটা আছে পিটের যে সিলটা যেখানে মেনটেন করা হয় সেখানে যদি আমরা কখনো ক্লগ করে ফেলি, সলিড পার্টিকেল গুলো, ইনার্ট পার্টিকেল গুলোকে এখানে যদি ডিসপোজ করার চেষ্টা করি, দেখা যাবে অনেক সময় এখানে ক্লগিং হয়ে যায়। কনস্ট্রাকশন ইজ ডিফিকাল্ট এন্ড এক্সপেন্সিভ ইন এরিয়াস উইথ হাই গ্রাউন্ড ওয়াটার টেবিল। তো হাই গ্রাউন্ড ওয়াটার টেবিল বলতে বোঝাচ্ছে যেখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল খুব উঁচুতে, মাটি থেকে দেখো 2-3-4 ফিট নিচে খনন করলেই দেখতে পানি চলে আসতেছে। তো গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক উঁচুতে। তো গ্রাউন্ড ওয়াটার লেভেল উঁচুতে মানে কি, আমি যদি ওই গভীরতা পর্যন্ত পিট খনন করি, আমার পিট থেকে যে ওয়েস্ট ওয়াটার গুলো আছে সেই ওয়েস্ট ওয়াটার গুলো কি করে যাবে, গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে। তো এই ওয়েস্ট ওয়াটারটা তো কি কন্টামিনেটেড ওয়েস্ট ওয়াটার, কন্টামিনেটেড ওয়েস্ট ওয়াটার গ্রাউন্ড ওয়াটারে চলে গেলে গ্রাউন্ড ওয়াটারের কি হয়ে যাচ্ছে, পলিউশন ঘটতেছে। তো এই সময় কি করা হয়, বিশেষ করে যে চর এলাকাতে বা যেসব এলাকাতে বাংলাদেশে সারা বছরই বছরে একবার না দুইবার করে বন্যা বা ফ্লাডেড হয়ে যায়, সেসব এরিয়াতে পোর ফ্লাশ ল্যাট্রিন তৈরি করতে গেলে আমাদের ল্যাট্রিনটাকে একটু উঁচুতে তৈরি করতে হয়। যদি একটু ইন্টারভেনশনের কথা দেখাই, কিরকম টাইপের হইতে পারে, আমাদের দেখো ল্যাট্রিনটা কিছু দেখো মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা হয়, ঠিক আছে, মাটি থেকে কিছুটা উঁচুতে আমাদের ল্যাট্রিনটাকে তৈরি করতে হয় অনেক সময়। এটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে ল্যাট্রিনটাকে একটু উপরে বানাইতে হয়। তো এটা কি একটা এক্সপেন্সিভ অ্যাপ্রোচ।
ঠিক আছে, এইগুলো কিন্তু একটা কি এক্সপেন্সিভ অ্যাপ্রোচ। তো এটাই বলতেছে, এটা হলো আর মানে পোর ফ্লাশ পিট ল্যাট্রিনের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপর হইলো আমাদের মেইনটেনেন্স এবং ওয়াই জাংশন টুইন পিট ল্যাট্রিন। টুইন পিট ল্যাট্রিনের ওয়াই জাংশন মানে যত বেশি কম্পোনেন্ট আসবে তত বেশি তোমার মেইনটেনেন্স কস্ট বাড়বে, কনস্ট্রাকশন কস্ট বাড়বে। ঠিক আছে, তারপর ডিসলাজিং ডিফিকাল্টিস। ডিসলাজিং বলতে বোঝাচ্ছে ডিজাইন পিরিয়ড শেষে আমি যদি ওই পিটকে আবার ব্যবহার করতে চাই তখন তো এক্সক্রিটা গুলোকে বের করে ডাম্প করে ডিসপোজ করতে হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিফিকাল্টিস দেখা দেয় যদি আমাদের মেকানিক্যাল সিস্টেম না থাকে। মেকানিক্যাল সিস্টেম মানে কি, একটা ভ্যাকুম ট্রাক, একটা ট্রাক কি করে তার পাইপের মাধ্যমে সাকশন করে, সাক করে ওই পাইপটা যদি আমরা পিটের মধ্যে ঢুকায় দেই, পিট থেকে সব ওয়েস্ট গুলো ট্যাঙ্কের মধ্যে চলে যায়, এটা মেকানিক্যাল ডিসলাজিং। কিন্তু সিঙ্গেল পিট ল্যাট্রিনের ক্ষেত্রে ধরো রুরাল এরিয়াতে, গ্রাম অঞ্চলে, এখানে তো তোমার এই সাকশন ট্যাঙ্ক থাকবে না, সেখানে কি করতে হয়, তখন ম্যানুয়ালি সেটা হয়তো বা এমটি করতে হয়। কিন্তু ম্যানুয়ালি এমটি করতে গেলে যে সিঙ্গেল পিট ল্যাট্রিন গুলো আছে, ধরো আমার গতকালই পিট ল্যাট্রিনটা ভরে গেছে, এখন আমাকে ডিসলাস করতে হবে। তো এখন যদি আমি ম্যানুয়ালি ডিসলাস করতে যাই, যে দেখবা ফ্রেশ এক্সক্রিটা, গত 2-3 দিনের যে এক্সক্রিটা গুলো আছে, রোগ জীবাণু সমৃদ্ধ এক্সক্রিটা, সেগুলো কিন্তু ট্যাঙ্কের মধ্যে থাকবে। এইগুলো ডিসলাস করাটা কি কঠিন হয়ে যায়। তারপর রিস্ক অফ পলিউটিং গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড নিয়ার বাই ওয়াটার সোর্সেস। তো গ্রাউন্ড ওয়াটারের পলিউশন ঘটাইতে পারে, গ্রাউন্ড ওয়াটারের পলিউশন ঘটাইতে পারে, কারণ আমি পোর ফ্লাশ ল্যাট্রিনে বলছি আমি সলিডও দিব পিটের মধ্যে, সাথে সাথে ওয়াটার দিব। তো সলিড এবং ওয়াটার কি হয়ে যাচ্ছে, মিক্সড হয়ে যায়, এবং সেই ওয়াটারটা কন্টামিনেটেড ওয়াটার আবার মাটির মধ্যে কি করে, ইনফিল্ট্রেট করে। তো ইনফিল্ট্রেটেড ওয়াটার যে আমাদের গ্রাউন্ড ওয়াটারকে কি করতে পারে, পলিউট করতে পারে। ঠিক আছে, এইগুলো হলো আমার ডিসঅ্যাডভান্টেজ। তো আমি এই ল্যাট্রিন গুলোর সুইটেবিলিটি কোথায়, পোর ফ্লাশ ল্যাট্রিন কোথায় তৈরি করতে পারবো? প্রথমে এই ল্যাট্রিনটা আমরা বলছি যে আরবান এরিয়াতেও করতে পারবো এবং রুরাল এরিয়াতেও করতে পারবো, বাট সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার ডিজাইন এবং কনস্ট্রাকশন যাতে প্রপারলি হয়। বেসিক্যালি ফ্লাশিং এর জন্য সেখানে যাতে পর্যাপ্ত পানি থাকে এবং ওয়াটার সিল যাতে অলওয়েজ মেইনটেইন থাকে, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের যেসব এরিয়াতে আরবান হোক আর রুরাল হোক, যেখানে আমাদের টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে, সেখানে আমরা পোর ফ্লাশ ল্যাট্রিন ইউজ করব যদি আমার ইকোনমিক্যাল সাপোর্টটা থাকে। এরপর আমি সিঙ্গেল পিট ল্যাট্রিন, মানে একটা ল্যাট্রিন একটা পিট, সিঙ্গেল পিট ল্যাট্রিন অ্যাপ্রোপ্রিয়েট হইলো আমাদের যে আরবান এরিয়াগুলোর জন্য। ধরো লো ইনকাম কমিউনিটিজ বা স্লাম এরিয়া, যেখানে মানুষ কি থাকে, ঘিঞ্জি অবস্থায় থাকে, হাইলি পপুলেটেড অবস্থায় থাকে, সেই জায়গাটাতে তাদের নিজেদের থাকার জায়গায় কম। তো ল্যাট্রিনের জন্য দুইটা পিট ল্যাট্রিন তারা তো এফোর্ড করতে পারবে না, তাদের জন্য অবশ্যই আমাদেরকে একটা সিঙ্গেল পিট ল্যাট্রিনের ব্যবস্থা করতে হবে। কিন্তু এখানে আবার একটা বিষয়, ডিসলাজ করতে হবে তো আমাকে ফ্রিকোয়েন্টলি। ডিসলাজিং এর জন্য মেকানিক্যাল আমার ডিসলাজিং প্রভিশন থাকতে হবে। আর টুইন পিট ল্যাট্রিনটা কোথায় আমরা সাজেস্ট করব, যে এরিয়াতে আমাদের ডিসলাজিং এর জন্য মেকানিক্যাল প্রভিশন নাই, ধরো মেকানিক্যাল ভ্যাকুম ট্রাক নাই, মেকানিক্যাল এক্সকাভেটর নাই, কিছু নাই, যেখানে মানুষ নিজেকে ম্যানুয়ালি ডিসলাজ করতে হয়, সেই জায়গাটাতে আমরা সিঙ্গেল পিট ল্যাট্রিন সাজেস্ট করব না, সেখানে আমরা টুইন পিট ল্যাট্রিন সাজেস্ট করব। টুইন পিট ল্যাট্রিনের কি সুবিধা ছিল, কেন সাজেস্ট করব? টুইন পিট ল্যাট্রিনের একটা পিট যখন কিনা ফুল হচ্ছে তখন অপর পিটটা আমরা রেখে দিছি, পিট ওয়ান যখন ফুল হয়ে গেল তখন পিট ওয়ান এর মধ্যে আমি আর ওয়েস্ট দিব না, সেটাকে রেস্টে রাখে দেবো 1.5 থেকে 2 বছর, এবং 2 বছর এই সময় জুড়ে পিট টু এর মধ্যে আমরা ওয়েস্টটাকে ডাইভার্ট করে দেবো, ডিরেক্ট করে দেবো। তো 2 বছরের পর আমি পিট ওয়ানটাকে এমটি করব, মানে পিট ফুল হওয়ার সাথে সাথে আমি এমটি করব না, তাকে রেস্টে রেখে দেবো 1.5 থেকে 2 বছর। এতে কি হয়ে যাবে, ওয়েস্ট গুলো সব হিউমাসে পরিণত হয়ে যায়, প্যাথোজেন ফ্রি হয়ে যায়, তখন মানুষ চাইলেও ম্যানুয়ালি সেগুলোকে বের করে নিয়ে আসতে পারে, কারণ মানুষের তখন ক্ষতি হবে না, হেলথ হ্যাজার্ড থাকবে না, সেগুলোকে আমরা সার হিসেবে রিইউজ করতে পারি। বুঝতে পারছি, এই জন্য টুইন পিটটা রিকমেন্ডেড যে জায়গায় ম্যানুয়ালি ডিসলাজ করতে হয় এবং যেখানে স্পেসটা আমাদের বেশি থাকে। ঠিক আছে, তো এই জন্য বলতেছে ইফ স্পেস ইজ অ্যাভেলেবল দেন এ টুইন offset pit pore flash latrine is the most suitable option because it provides a long-term solution and largely eliminates the problem associated with fecal sludge management. তো fecal sludge management বলতে কি বোঝাচ্ছে, আমার যে fecal sludge মানুষের হিউম্যান এক্সক্রিটা গুলো ডাইজেস্টেড হয়ে স্লাজে পরিণত হয়ে যায়, ডাইজেস্টেড হয়ে স্লাজে, এই স্লাজ গুলো আমরা কি করব, কিভাবে ম্যানেজ করব, সেখানে কি মাটির চাপা দিয়ে রাখবো, যেখানে আছে সেখানেই রাখবো, সেটাকে কি আমি নদী নালা খাল বিলে ফেলে দেবো, নাকি সেটাকে রিইউজ করব, এই সব কিছুকে বলা হয় ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট। তো টুইন পিট, অল্টারনেটিং টুইন পিট ল্যাট্রিনটা হলো ফেকাল স্লাজ ম্যানেজমেন্টে আমাদের খুব সহায়তা করে।
ঠিক আছে, তো এটাই হলো কেন আমাদের টুইন পিট অফসেট পোর ফ্ল্যাশ ল্যাট্রিন আমাদের খুব বেশি সুইটেবল ফর এনি অপারেশন, যদি আমার স্পেস এবং ইকোনমিক্যাল সাপোর্ট থাকে। তো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কোয়ারি আছে? আমি কিন্তু অনেক টপিক আলোচনা করছি, অনেক কথা বলেছি, এইগুলোর ভিতর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে ফাইনালে। তোমাদের জাস্টিফাই করতে হবে, কোনো একটা কথা আমি লিখছি, কেন লিখছি সেটাকে কিন্তু তোমাদের ডিফেন্ড করতে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাব ডিজাইন অফ পোর ফ্ল্যাশ ল্যাট্রিন। আমরা এর আগে ডিজাইন অফ পিট ল্যাট্রিন করেছি, এখন পোর ফ্ল্যাশ ল্যাট্রিন করবো। পোর ফ্ল্যাশ ল্যাট্রিন ডিজাইন বলতে বোঝাচ্ছে দুইটা, একটা পিটের ডিজাইন আর একটা হলো ল্যাট্রিনের ডিজাইন। ঠিক আছে, আচ্ছা, তো পিটের যে ডিজাইন, পোর ফ্ল্যাশ ল্যাট্রিনে পিটটাকে আমরা লিচ পিট বলি। লিচ পিট কেন বলি? আমাদের যে পিটের মধ্যে কি আছে, হিউম্যান ওয়েস্ট সলিড অবস্থায় থাকছে এবং ওয়েস্ট ওয়াটার লিকুইড অবস্থায় থাকে। তো আমাদের পিটটা কি করে, এই ওয়েস্ট ওয়াটারটাকে মাটির চারপাশে ছড়ায় দেয়, বিস্তৃত হতে দেয়, লিচ আউট করতে দেয়। দ্যাটস ওয়াই এই পিটটাকে বলা হয় লিচ পিট। ঠিক আছে, কেন লিচ পিট বলে আমরা বুঝতে পারলাম। তো এই লিচ পিট করতে হবে। এই লিচ পিটের ক্রস সেকশনাল এরিয়া কেমন হতে পারে, সেটা জেনারেলি হয় কি সার্কুলার হয়, কিন্তু নিড বেসিসে এমন একটা জায়গা আছে যেখানে তুমি সার্কুলার বানাইতে পারছো না, সার্কুলার করতে গেলে তোমার কিছু জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে তুমি রেক্টেঙ্গেল করতে পারো, ইভেন ট্রায়াঙ্গেলেরও করতে পারো। এই পিট গুলোকে আবার লাইনিং করা হতে পারে। পিট মানে কি, একটা গর্ত, গর্ত খনন করলে মাটি যদি খুব লুজ হয়, পিটটা দেখবা সেটা কি ধসে পিটটাকে পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবে। সেই সময় আমরা লাইনিং দেই, মানে কনক্রিটের রিং দিয়ে দেই বা ব্রিক মেসনরি করে দেই, অথবা অনেক জায়গায় কি করা হয়, শোরিং এর মতো করে ব্যাম্বো দেওয়া হয়ে যায়, বাঁশ, যাতে মাটিতে ধসে না পড়ে গর্তের মধ্যে। ওকে, আর এখানে ওয়াটার ইউজটা কি রকম হয়? ওয়াটার ইউজ বলতে বোঝাচ্ছে ফ্লাশিং এর জন্য কতটুকু পানি, কতবার দিনের বেলা ফ্লাশিং করবো বা কতবার ল্যাট্রিনটা ব্যবহার হবে, কতটুকু পানি পিটের মধ্যে যাবে। ওয়াটারটা শুধুমাত্র ফ্লাশিং জন্য না, পার্সোনাল ক্লিনজিং এর জন্য ব্যবহার হতে পারে। ওভারঅল কতটুকু পানি ইউজ হয়, তো বলা গেছে যে 5 to 20 LPCD, মানে প্রতিদিন একজন ইউজার দ্বারা আমার পিঠে 5 থেকে 20 লিটার পানি এন্টার করে, এটাই হচ্ছে ওয়াটার ইউজ। এরপর বলো, পিট শুড বি শ্যালো ইন ডেপথ। আমাদের পিট গুলোকে গভীরতা কম রাখতে হবে অ্যাকচুয়ালি, আমরা বেশি গভীর করব না। ধরো 4-5 মিটার আমি খনন করে ফেললাম, আমরা এত গভীরে খনন করব না পিটগুলো। পিটগুলোর ডায়ামিটার বড় করব, কিন্তু ডেপথ আমরা কি করতে চাবো, ছোট রাখবো। তো মোটামুটি আমরা এর আগেও দেখে গেছি যে 1.8 মিটারের ছোট আমাদের ডেপথ করা উচিত। কিন্তু বাংলাদেশে কিছু জায়গা আছে যেসব জায়গায় গ্রাউন্ড ওয়াটার টেবিল অনেক নিচে, সয়েল গুলো খুবই স্টেবল, সেখানে আমরা হয়তো বা গভীর কূপ খনন করতে পারি। তো আরো কিছু ডিজাইন কনসিডারেশন আছে। ডিজাইন কনসিডারেশন বলতে বোঝাচ্ছে আমাদের একটা ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ বলতে বোঝাচ্ছে ডিজাইন পিরিয়ড শেষে আমার পিটের কতটুকু ডেপথ ওয়েস্ট দ্বারা পরিপূর্ণ থাকবে, স্লাজ দ্বারা পরিপূর্ণ থাকবে, সেটাকে বলা ইফেক্টিভ ডেপথ। আর টোটাল ডেপথ বলতে কি বোঝাচ্ছে, ইফেক্টিভ ডেপথের উপরে আমরা কিছু অংশ ফ্রি বডি রেখে দেই, ফ্রি বোর্ড রেখে দেই বা ফ্রি স্পেস রেখে দিই। তো এখন ফ্রি স্পেস তো আমরা 0.5 মিটার রাখি, এটা তো আমরা জানি, এটা তো আমাদের জানার সমস্যা নেই। কিন্তু আমাদের পোর ফ্ল্যাশ ল্যাট্রিন আবার দুইটা টাইপের হইতে পারে, একটা ডিরেক্ট পিট ল্যাট্রিন হয়, আরেকটা হচ্ছে অফসেট পিট ল্যাট্রিন। ডিরেক্ট পিট ল্যাট্রিন মানে কি, পিটের উপরেই আমার সুপার স্ট্রাকচারটা থাকবে, পিটের উপর সুপার স্ট্রাকচার থাকবে। আমি যদি ছবি একটু দেখার চেষ্টা করি, ধরো এটা একটা পিট, এর উপরই আমাদের সুপার স্ট্রাকচারটা থাকবে। কি হয়, ওয়েস্টটা শুধু এর মতো চলে আসে, তাহলে এতটুকু হবে আমার ইফেক্টিভ ডেপথ, আর এটা হবে পিটের টোটাল ডেপথ। তো পিটের টোটাল ডেপথ ইজ ইকুয়াল টু ইফেক্টিভ ডেপথ প্লাস 0.5 মিটারের ফ্রি বোর্ড। ওকে, কিন্তু ল্যাট্রিনটা যদি আমার অফসেট টাইপের হয়, ল্যাট্রিন এখানে আছে আর এখানে আমার পিট, দূরবর্তী কোনো জায়গায় একটা পিট আছে, তখন আমাদের কি করতে হয়, পিট খননের ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ ডেপথ যতটুকু ধরবো ঠিক তার থেকে 0.1 মিটার দূরে আমার ল্যাট্রিন থেকে কানেক্টিং পাইপটাকে রেখে দিতে হয়। ল্যাট্রিন থেকে যে কানেক্টিং পাইপটা আসবে, সেই পাইপটা ইফেক্টিভ হাইট থেকে মোটামুটি 0.1 মিটার উপরে রাখতে হয়, এবং এর উপরে ফ্রিবোর্ড থেকে 0.5 মিটার। তো এই জন্য বলতেছে ফর অফসেট পিট ল্যাট্রিন ইফেক্টিভ ডেপথ ইজ ইকুয়াল টু টোটাল ডেপথ মাইনাস 0.6 মিটার, আর ইফেক্টিভ ডেপথ ফর ডিরেক্ট পিট ল্যাট্রিন হলো টোটাল ডেপথ মাইনাস 0.5 মিটার। এটা আমাদের মাথায় রাখতে হবে।
এরপর বলতেছে দ্য ডিস্টেন্স বিটুইন টু পিটস শুড বি অ্যাট লিস্ট ইকুয়াল টু দ্য ইফেক্টিভ ডেপথ অফ দ্য ভলিউম। তো এই পিটের ধরো একটা ইফেক্টিভ ভলিউম আছে, সাপোজ এটা আসলো 1.2 মিটার। তো আমি যদি পাশাপাশি আরেকটা পিট খনন করতে চাই, সাচ অ্যাজ এমন পাশাপাশি যদি দুইটা আমার পিট রাখতে হয়, তাহলে বলতেছে একটা পিট থেকে আরেকটা পিটের দূরত্ব যাতে পিটের ইফেক্টিভ ডেপথের সমান হয়, মানে 1.2 মিটার যাতে হয়। প্রতিটা পিটের যদি ইফেক্টিভ ডেপথ 1.5 মিটার হয়, তাহলে একটা পিট থেকে আরেকটা পিটের দূরত্বটা, মানে আমি ভুল দেখালাম, এইটা এই ডিস্টেন্সটা, একটা পিট থেকে আরেকটা পিটের দূরত্ব যাতে অন্তত 0.2 মিটার হয় বা আমাদের ইফেক্টিভ ডেপথের সমান হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা কতদিন বলেছিলাম। এরপর আমার পিটের থাম্ব রুল যেটা ছিল, যে পিটের বটম থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিলের মধ্যে অন্তত 2 মিটার গ্যাপ থাকবে, এবং পিট থেকে যদি কোনো একটা সোর্স থাকে, যেমন টিউবওয়েল থাকে, টিউবওয়েল থেকে পিটের দূরত্ব যাতে অন্তত 10 মিটার থাকে। এর মাধ্যমে আমরা ওয়াটার কন্ট্রোল, মানে ওয়াটার পলিউশনটাকে কন্ট্রোল করতে পারি। এগুলো হলো আমাদের ডিজাইন কনসিডারেশন। এগুলো আমাদের পিট এবং ল্যাট্রিন সম্পর্কে আমাদের মোটামুটি ডিজাইন কনসিডারেশন। এখন যদি স্পেসিফিক্যালি লিচ পিটের ক্যাপাসিটি বা লিচ পিটের ভলিউম কতটুকু হবে বা ইফেক্টিভ ভলিউম কতটুকু হবে, এটা যদি আমরা বের করতে চাই, আমরা ইফেক্টিভ ভলিউম জানলে ইফেক্টিভ ডেপথ পাবো, সেখান থেকে আমরা ইফেক্টিভ হাইট মানে টোটাল ডেপথ পেয়ে যেতে পারি, সমস্যা নাই। কিন্তু প্রথমে তো আমাদের ইফেক্টিভ ভলিউমটাকে বের করতে হবে। তো ইফেক্টিভ ভলিউম বের করতে গেলে আমাদের যে ডিজাইন কনসিডারেশন আছে দুইটা, একটা সাফিসিয়েন্ট ভলিউম এন্ড সাফিসিয়েন্ট এরিয়া। আচ্ছা, আমার কথা কি শুনছো তোমরা? তোমরা কি আছো ক্লাসে, নাকি আমি শুধু লেকচার দিয়ে যাচ্ছি? কেউ কোনো কোশ্চেন? আমি এই জিনিসগুলো বলতেছি কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট ক্লাসের পরে। তো তোমাদের কিন্তু এগুলো মানে কি বলবো, এরকম হবে যে আমি তোমাদের একটা গ্রুপ তৈরি করে দেবো, তোমরা গ্রুপে ল্যাট্রিন ডিজাইন করবে এবং তোমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভিডিও আমাকে পাঠিয়ে দেবে। এটা নিয়ে আমি পরে আলোচনা করব যদিও। মানে তোমাদের কিন্তু এইভাবে আলোচনা করতে হবে, তুমি কেন এই কাজটা করছো, তুমি একটা ডিজাইন এখানে 0.1 মিটার কেন নিছো, তোমাকে ডিফেন্ড করতে হবে যে আমাকে ইফেক্টিভ ডেপথ থেকে পাইপের হাইটটা 0.1 মিটারে থাকতে হবে। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি যদি লিচ পিটের ইফেক্টিভ ভলিউমের কথা বলি, ভি ইফেক্টিভ বের করার চেষ্টা করি, তখন আমার দুইটা কাজ হবে। কারণ আমার পিটে আসবে সলিড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার। তো সলিডটাকে আমি ডাইজেশনের পর সেটাকে স্টোর করে রাখবো, কিন্তু ওয়াটারটাকে আমি কি করে দিব, চারপাশে বিস্তৃত করে দিব, চারপাশে ছড়াই দেবো। এই জন্য বলতেছে সাফিসিয়েন্ট ভলিউম থাকতে হবে ফর স্টোরেজ অ্যান্ড ডাইজেশন অফ দ্য ওয়েস্ট, আর সাফিসিয়েন্ট এরিয়া থাকতে হবে, মানে পিটের ইনসাইড এরিয়া। তুমি যদি একটা পিঠ দেখো, এই পিটের যে ইনসাইড এরিয়া, আমি একটু যদি ছবি দেখানোর চেষ্টা করি, এটা আমার একটা পিট। তো পিটের যে ইনসাইড এরিয়াটা আছে, এই সারফেস ইনসাইড এরিয়া, এই ইনসাইড এরিয়াটা সাফিসিয়েন্ট হইতে হবে ফর কি, ইনসাইড এরিয়াটা তোমার কি হইতে হবে, সাফিসিয়েন্ট হইতে হবে, ইনসাইড এরিয়াটা আমাদের কি হইতে হবে, সাফিসিয়েন্ট হইতে হবে, যাতে যে ওয়াটার গুলো আসবে সে ওয়াটার যাতে চারপাশে কি হয়ে যেতে পারে, বিস্তৃত হয়ে চলে যেতে পারে, চারপাশে মাটির চারপাশে সে ইনফিলট্রেট করে চলে যেতে পারে। তাহলে আমাদের দুইটা কন্ডিশন, ওয়াটারটাকে আমাদের সিপিং করে দিতে হবে বা ইনফিলট্রেট করে দিতে হবে, এবং সলিড পার্টিকেলটাকে আমাদের কি করতে হবে, স্টোর করে রাখতে হবে। এর উপর ডিপেন্ড করে এখন দেখি আমি প্রথমে যদি, তাহলে আমাদের ভি ইফেক্টিভ বের করতে হবে, ভি ইফেক্টিভ বের করতে হবে। ভি ইফেক্টিভ বের করতে হলে প্রথমে আমি ভিএস বের করতে হবে, সলিড রাখার জন্য কতটুকু ভলিউম, আর ইনফিলট্রেট করার জন্য আমার কতটুকু ভলিউম প্রয়োজন। বিষয়টা হলো এই গভীরতার পিটের মধ্যে দিয়ে যতটুকু পানি ইনফিলট্রেট করবে, বড় পিটের মধ্যে দিয়ে কি ইনফিলট্রেশন বেশি হবে না কম হবে? একই টাইপের সয়েলে ইনফিলট্রেশন বেশি হবে কোনটা দিয়ে? বড় পিটে বড় বেশি সারফেস এরিয়া বেশি পানি ইনফিলট্রেট করতে হবে। তাহলে আমি দেখি আমার পানি ইনফিলট্রেট করার জন্য কতটুকু ভলিউম দরকার, আর সলিড জমে রাখার জন্য কতটুকু পানি দরকার ডিজাইন পিরিয়ড শেষে। তো ভিএস প্রথমে আমি বের করি। ভিএস এর ফর্মুলা আমরা আগে জানি, সি ইন্টু পি ইন্টু এন, সলিড। কিন্তু এখানে যেহেতু পোর ফ্ল্যাশ ল্যাট্রিন, তখন কি আমরা 0.6 ব্যবহার করবো না 0.04 ব্যবহার করবো? পিটটা তো আমার ভেজা থাকবে, পানি দ্বারা পরিপূর্ণ, তাহলে আমরা 0.04। তাহলে এখান থেকে আমরা সলিডের জন্য কতটুকু ভলিউম দরকার ডিজাইন পিরিয়ড শেষে, সাপোজ 2 বছর, 4 বছর, 5 বছর,
ডিজাইন পিরিয়ড শেষে আমাদের কতটুকু সলিড ওয়েস্টের জন্য পিটের ভলিউম হওয়া দরকার, ইফেক্টিভ ভলিউম, সেটা আমরা পেয়ে যাব সিপিএন থেকে। এটা সমস্যা নেই, কিন্তু আমাদের ভিআইটা আমাকে বের করতে হবে। ভিআইটা বলতে কি বোঝাচ্ছে, কতটুকু ভলিউম দরকার, ইফেক্টিভ ভলিউম দরকার আমার ফর ইনফিল্ট্রেটিং দ্য ওয়েস্ট ওয়াটার। তো আমরা কি জানি, আমরা কয়েকটা তথ্য আমাদের জানা আছে, যে আমি যে জায়গাটাতে পিট তৈরি করতেছি সেই পিটের হয়তো বা সয়েল কোয়ালিটি আমি জানতে পারি, সাচ এজ সয়েলটা আমার স্যান্ডি হইতে পারে, স্যান্ডি লোম হইতে পারে, কম্প্যাক্টেড সিল্টি লোম হইতে পারে, ক্লে হইতে পারে। তো সব সয়েলের মধ্যে দিয়ে কি সেম অ্যামাউন্টের পানি পাস করে, ইনফিল্ট্রেট করে? তোমাদের কি মনে হয় সব সয়েলের পারমিয়াবিলিটি কি সেম? সেম না। এটা বলতেছে একটা লং টার্ম ইনফিল্ট্রেশন রেট আই আমরা বের করতে পারি। আই বলতে বোঝাচ্ছে সয়েলের 1 মিটার স্কয়ার এরিয়ার মধ্যে দিয়ে একদিনে কত লিটার পানি পাস করে। আবার বলি, 1 মিটার স্কয়ার এরিয়ার মধ্যে দিয়ে, বা তুমি বলতে পারো আমার এই পিটের 1 মিটার স্কয়ার একটা সাইড, বা আমি যদি উপরের ছবিটা দেখি, এখানে আমার যে পিটটা আছে, এই পিটের ইনসাইড যে সারফেস, তো এটা ধরো আমি যদি লাইনিং না করতাম, ডিরেক্ট আমার মাটি থাকতো, তাই এই মাটির 1 মিটার স্কয়ারের মধ্যে দিয়ে একদিনে কত লিটার পানি পাস করে বা ইনফিল্ট্রেট করতে পারে, সেটাকে আই বলে। তো এটা সয়েল টু সয়েল ভ্যারি করে, এক একটা সয়েলে এক এক ধরনের করে। স্যান্ডি সয়েলে দ্রুত ইয়ে করে, ক্লেতে কম করে, ঠিক আছে। তো এটা এখানে রেট দেওয়া আছে, যত ক্লে হচ্ছে তত বেশি ইনফিল্ট্রেশন কম, আর স্যান্ডি হলে ইনফিল্ট্রেশন বেশি। তো আমি জানি কেমন মাটিতে আমি গর্ত খনন করব। এরপর আমার পিঠে কতটুকু পানি আসবে এটাও তো আমরা জানতে পারি, তাই না? আমরা কি বলছি, প্রায় 5 থেকে 20 এলপিসিডি পানি আসে, মানে একজন মানুষের দ্বারা প্রতিদিন 5 থেকে 20 লিটার পানি আমাদের পিঠে আসে। তাহলে একটা ফ্যামিলিতে 10 জন থাকলে ধরো 10 গুণন 20, 200 লিটার পানি আমার পিঠের মধ্যে আসে, তাই না? তো এই 200 লিটারটাই হলো কিউ, ফ্লো অফ ওয়েস্ট ওয়াটার ইনটু লিটার পার ডে, মানে আমার পিঠে প্রতিদিন কত লিটার পানি আসে সেটা হলো কিউ, ক্যাপিটাল কিউ। স্যার আমরা কোন মানটা নিব স্যার? এই মানটা হলো, এটাই তো তোমাদের ডিজাইনার হিসেবে তোমাদের জাজ করতে হবে। তুমি যদি স্লাম এরিয়াতে থাকো আর তুমি যদি সমৃদ্ধ একটা রুরাল এরিয়াতে থাকো, সেম ধরবা? ধরো একটা ফ্যামিলিতে একটা টিউবওয়েল আছে, আর 5টা ফ্যামিলি মিলে একটা টিউবওয়েল আছে, তাহলে বলো তো কারা বেশি পানি ব্যবহার করবে? 5টা ফ্যামিলি যারা আছে তারা। এক একজন আমি বলতেছি, মানে একবার যদি টয়লেটে যেতে চায় সে কি বেশি পানি ক্যারি করে নিয়ে যাবে? স্যার একটা যেটা আছে, একটা হলো একটা ফ্যামিলিতে একটা ল্যাট্রিন ব্যবহার করতেছে, তো তারা নিজেদের ল্যাট্রিনটা বেশি পরিষ্কার রাখার চেষ্টা করবে, তাদের পানিও আছে বেশি, 10 জনের জন্য একটা টিউবওয়েল, আর এখানে ধরো 50 জনের জন্য একটা টিউবওয়েল। তো এখানে জাস্টিফাই হচ্ছে যে যেখানে ধরো বেশি পপুলেশন সেখানে কিন্তু তারা এমন করতে পারে যে বেশি পানি নাও ব্যবহার করতে পারে। পার্সোনাল আবার হাইজিনেরও একটা বিষয় আছে, যে ফ্যামিলিতে ল্যাট্রিন একটা আছে তারা সচেতন, আর যারা কিনা কনজেস্টেড অবস্থায় থাকতেছে তারা হয়তো হাইজিন নিয়ে বেশি সচেতন না, এমন অনেকে আছে হয়তো ল্যাট্রিন করে আসবে, ফ্লাশ করে আসবে না। তো এই জন্য এই ভ্যালুটা তোমাকে জাজ করে নিতে হবে। তো এখান থেকে এআই তো বলতেছে কতটুকু এরিয়া দরকার আমার এই ওয়াটারটাকে ফ্লাশ আউট করার জন্য, সেটা বের করা যাবে এআই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই আই। এখন এমন হইতে পারে যে লিটার পার ডে না, লিটার পার আওয়ারে নিয়ে আসতে পারো, সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু আবার সেটাকে আওয়ারের রেজাল্ট আনতে হবে। তো আমাদের আওয়ারের রেজাল্ট আনার দরকার নেই, আমরা ডেতেই করবো কনভেনশনাল, যেটা আমাদের একদিনে একজন মানুষ বা একদিনে ওই পিঠে কতটুকু পানি প্রবেশ করবে সেটা আমরা জানবো। আর হইলো ল্যাট্রিনের ইনফিল্ট্রেশন রেট থেকে আমি এরিয়া জানতে পারতেছি। আচ্ছা, এখন আমার জানার দরকার তো ভলিউম, ভিআই, আমার জানার দরকার কি ভিআই, এই ভলিউম জানা দরকার, আমার এরিয়া তো জানার দরকার নাই। তো এখন দেখি আমি যে পিটটা ডিজাইন করতেছি বা খনন করব তার একটা ইফেক্টিভ ডেপথ থাকবে এইচ, আর তার একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। তো তার ভলিউম কি হবে, ইফেক্টিভ ভলিউম পাই ডি স্কয়ার এইচ ডিভাইডেড বাই 4। আবার এই পিটের সারফেস এরিয়া বা সিলিন্ডারের সারফেস এরিয়ার সূত্র কি, পাই ডি ইনটু এইচ। তাহলে তুমি যে পিটটা খনন করছো তার সারফেস এরিয়া হলো পাই ডি এইচ। তাহলে
এই এর ভ্যালুটা এখানে বসায় দাও। অ্যাকচুয়ালি আমরা কি করছি, পাই ডিএইচ এর পরিবর্তে A1 লিখছি। তো দেখো এই সূত্রটাতে এ পাই ডিএইচ, তাহলে এই পাইটা কাটা যাবে, এখান থেকে ডি থেকে জে থাকবে একটা ডি, আর এটা এইচ কাটা যাবে। এর পরিবর্তে যদি আমি এ লিখি, এই জন্য লিখতেছি ভিআই ইকুয়াল টু এ ইন্টু ডি ডিভাইডেড বাই 4। বুঝতে পারলাম? জাস্ট কনভার্সন, নাথিং এলস পুটিং। আবার দেখো এআই সমান আমরা কি জানি, কিউ ডিভাইডেড বাই আই। তো এআই এর পরিবর্তে কিউ ডিভাইডেড বাই আর পাইলাম। তাহলে আলটিমেটলি আমি যদি ইনফিল্ট্রেশনের জন্য ভলিউম বের করতে চাই, সেটা হবে কতটুকু ওয়েস্ট ওয়াটার আসবে, পিটের ডায়ামিটার কত ডিভাইডেড বাই 4 ইন্টু সয়েল ক্যারেক্টারিস্টিক কত। তাহলে আমরা কি পেয়ে যাব, ভিআই। তো আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো ভিএস এবং ভিআই, ইফেক্টিভ ভলিউম ফর সলিড স্টোরেজ, ইফেক্টিভ ভলিউম ফর ওয়াটার ইনফিল্ট্রেশন। তো এখন আমার এই দুইটা খুব ভালোভাবে খেয়াল করবে, মাথায় রাখতে হবে। বলতেছে যদি আমি অল্টারনেটিং টুইন পিট ল্যাট্রিন তৈরি করি, তাহলে ভি ইফেক্টিভ হিসেবে ভিএস এবং ভিআই এর মধ্যে যেটা বড় হবে সেটাকে আমরা ধরে নেব। আর যদি সিঙ্গেল পিট ল্যাট্রিন করি, তখন ভি ইফেক্টিভটা হয়ে যাবে ভিএস এন্ড ভিআই এর যোগফল। তো আমি ইফেক্টিভ পিট ভলিউম কিভাবে পাবো, ভিএস এবং ভিআই কম্পেয়ার করে। যদি অল্টারনেটিং টুইন পিট করি, তখন ইফেক্টিভ পিট ল্যাট্রিনের ভলিউমটা হবে বা ইফেক্টিভ ভলিউমটা হবে ভিএস অথবা ভিআই, যেটা বড় সেটা। আর হইলো যদি সিঙ্গেল পিট ল্যাট্রিন তৈরি করি, তখন ভিএফটা হবে ভিএস প্লাস ভিআই এর সমান। বুঝতে পারলাম? এইটা, এই দুটা মাথায় আমাদের রাখতে হবে। এরপর আমাদের কতটুকু কিউ আসবে সেটা তো আমি বললাম, এটা ডিপেন্ড করতেছে কয়জন মানুষ আসলে ল্যাট্রিনটা ব্যবহার করতেছে, ফ্লাশিংটা কতক্ষণ পর পর হচ্ছে, কত অ্যামাউন্টের পানি তারা ব্যবহার করবে। অ্যামাউন্টের পানিটা ডিপেন্ড করতেছে আসলে ওয়াটার অ্যাভেলেবিলিটি, মানুষরা সচেতন কিনা, তারা ল্যাট্রিনটা ভালোভাবে ইউজ করে কিনা, এইসবের উপর। তো মোটামুটি 5 থেকে 20 এলপিসিডি ব্যবহার করা হয়ে থাকে। আর ভেন পাইপ বা ফ্লাই স্ক্রিন অ্যাজ ইট ইজ, যেটা পিট ল্যাট্রিনের মতোই হয়ে থাকবে। তো আমরা একটা ডিজাইন প্রবলেম দেখি, আমি এই প্রবলেমটা আজকে একটু এক্সপ্লেইন করব, জানাবো, এবং তোমাদের সেলফ স্টাডি থাকবে। তোমরা আগামী দিন এই এই টপিকটা পড়বা, নিজেরা পড়ে এসে আমাকে বলবা যে স্যার আমরা এই জিনিসটা বুঝি নাই, তখন আমরা সেটা আলোচনা করব। ঠিক আছে? এখন বলতেছে ডিজাইন এ ল্যাট্রিন ফর এ ফ্যামিলি অফ 8 মেম্বার ইন এ ভিলেজ হোয়ার ওয়াটার বেস সাপ্লাই ইজ অ্যাভেলেবল। বলতেছে একটা ফ্যামিলির জন্য একটা ল্যাট্রিন বানাও যে ফ্যামিলিতে 8 জন ফ্যামিলি মেম্বার থাকবে, এবং সেখানে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই আছে। যদি টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই থাকে, তখন কি তোমরা পিট ল্যাট্রিন ডিজাইন করার চেষ্টা করবা না প্রো ফ্ল্যাশ ল্যাট্রিন ডিজাইন করার চেষ্টা করবা? বলো তো, পিট ল্যাট্রিন না পোর ফ্ল্যাশ ল্যাট্রিন? যদি ওয়াটার টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই থাকে, স্যার পিট ল্যাট্রিন স্যার। টিউবওয়েল বেস থাকলে পিট ল্যাট্রিন না পোর ফ্ল্যাশ পিট ল্যাট্রিন? ফুল ফ্ল্যাশ। পোর প্লাস স্যার, পোর প্লাস। পোর ফ্ল্যাশ। এইটাই তোমরা কিন্তু তোমরা হয়তো বা অনেক সময় নিয়ে ফাইনাল পরীক্ষাতে দেখবা, আমি যেটা দেখছি প্রায় 10-15 মিনিট বা 20 মিনিট ধরে সুন্দর করে ডিজাইন করো, কিন্তু প্রথমেই ভুল করো। সেটা তোমরা চুজ করতে পারো না আসলে আমি পোর ফ্ল্যাশ করব নাকি শুধু পিট ল্যাট্রিন। তবে বলতেছে however facilities for mechanical dislodging is not available in the area. মেকানিক্যাল ডিসলাজিং যদি না থাকে, তাহলে কি আমরা সিঙ্গেল পিট করতে পারবো না টুইন পিট করতে হবে আমাদের? মেকানিক্যাল যদি সুযোগ না থাকে, তখন আমাদের কিন্তু অল্টারনেটিং টুইন পিট করতে হবে। তো বলছে দা এভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো রেট ইজ অ্যাবাউট 10 এলপিসিডি। তোমাকে বলেই দিচ্ছে কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু না, রেট বলে দিচ্ছে যে একজন মানুষের মাধ্যমে এভারেজ প্রতিদিন 10 লিটার করে পানি আমার পিটে আসে। তাহলে 8 × 10 80, এই 80টা হবে তোমার কিউ, লিটার পার ডে। ঠিক আছে, আমাদের লিটার পার ডে। আচ্ছা, ইউনিট গুলো খেয়াল রাখবা। The soil is porous silty loam with a long-term infiltration rate of 20 liter per meter square per day. তো এখানে কি বলতেছে, সয়েলটা তোমার পোরাস সিল্টি লোম, এবং এখানে আই এর ভ্যালু ডিরেক্টলি বলে দিছে 20 লিটার পার মিটার স্কয়ার পার ডে। তো বলতেছে the pit is to be constructed with concrete rings with diameter of 1.2 meter and depth 0.3 মিটার। তো বলতেছে এখানে তোমাদের লাইনিং করতে হবে, লাইনিং এর জন্য যে কনক্রিট রিং ব্যবহার করতে হবে, সেই রিং এর ডায়ামিটার এবং ডেপথ তোমাকে জানা যাচ্ছে। সাথে সাথে কি বলতেছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ এট সাফিসিয়েন্ট ডেপথ such that groundwater pollution is not a concern at this site.
তো বলতেছে পানির গভীরতা অনেক নিচে, ধরো 4 ফিট, ধরো 6 মিটার 7 মিটার নিচে গ্রাউন্ড ওয়াটার আছে। তো বলতেছে তুমি পিট খনন করো, তোমার গ্রাউন্ড ওয়াটার পলিউশন নিয়ে মাথা ঘামাইতে হবে না, এরকম একটা তোমাকে দিছে। এখন বলতেছে হোয়াট কাইন্ড অফ ল্যাট্রিন উড ইউ সাজেস্ট, এই ফেনোমেনা থেকে তোমাকে বলতেছে তুমি কি রকম ল্যাট্রিন সাজেস্ট করতে পারতেছো। তুমি যে সাজেস্ট করবা সেই সাজেশনের উপর ডিপেন্ড করে ল্যাট্রিনটাকে তোমায় ডিজাইন করতে হবে। তুমি যেটা ডিজাইন করবে আসলে তার ডিজাইন লাইফ কত সেটা তোমাকে জানাই দিতে হবে, এবং নেটে একটা স্কেচ তৈরি করতে হবে ল্যাট্রিনের, ঠিক আছে। সেখানে যদি পোর ফ্ল্যাশ টাইপের ল্যাট্রিন হয় তার কম্পোনেন্ট গুলো দেখাই দিতে হবে, সাচ এস তোমার ট্র্যাপ দেখাই দিতে হবে, তুমি কি ডিরেক্ট পোর ফ্ল্যাশ করতেছো না অফসেট পোর ফ্ল্যাশ করতেছো, তোমার কি ভেন্ট পাইপ থাকবে কিনা, তোমার কানেক্টিং পাইপটা কি ইফেক্টিভ হাইটের উপর 1.1 মিটার উপরে আছে কিনা, এই জিনিসগুলো তোমাকে ড্র করে দেখাতে হবে। তো আমি আজকে এই জিনিসটা তোমাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ তোমরা আগামী ক্লাসে এর যে সলিউশনটা আছে, আমি সলিউশনটা দিয়ে দিয়েছি, সেই সলিউশনটা তোমরা পড়বা। সলিউশনটা পড়ে এসে আমাকে বলবা যে স্যার আমরা এখানে বুঝি নাই, তখন আমরা সেটাকে আলোচনা করতে পারবো। ওকে, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার, আপাতত নাই স্যার।